৪৯তম স্পেশাল বিশেষ সাধারণ শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির সংস্কৃত বিষয়ক ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজ মেন্টর হিসেবে আছি প্রফেসর জিতেন্দ্রনাথ তরফদার। আমি ২০তম বিশেষের একজন কর্মকর্তা। আমার মেধাক্রম ছিল ১। আমি বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আজকের টপিক সংস্কৃত ব্যাকরণ। আজকের লেকচার নম্বর ১০। আমি আজকে এর আগে পরপর ৯টি ক্লাসে সংস্কৃত সাহিত্য অংশ নিয়ে কথা বলেছি। আজকে সংস্কৃত ব্যাকরণ অংশের প্রথম ক্লাস নিয়ে কথা বলবো। আজকের ক্লাসে আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে সংস্কৃত সন্ধি, সন্ধির সংজ্ঞা, প্রকারভেদ ও প্রয়োজনীয়তা। এরপর কথা বলবো সমাসের সংজ্ঞা, প্রকারভেদ ও প্রয়োজনীয়তা, সাথে অন্যান্য বিষয়। আসলে সংস্কৃত সন্ধি এবং সমাস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি বিষয় নিয়ে আলাদা আলাদা ক্লাস নিলেও বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না। তবে প্রতিযোগিতামূলক ক্লাসে আমি সংস্কৃত সন্ধি ও সমাস নিয়ে যতটা গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোর মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। প্রথমে সন্ধির সংজ্ঞা। সন্ধি বলতে কি বোঝায়? ব্যাকরণে সন্ধি বলতে দুটি সন্নিহিত অক্ষরের বা ধ্বনির মিলনকে বোঝায়। ধ্বনির সাথে ধ্বনির মিলনকে বুঝায়, যার ফলে উচ্চারণে বা লেখায় একটি বিশেষ পরিবর্তন ঘটে। যখন দুটি ধ্বনি পাশাপাশি আসে, মানে একেবারে কাছাকাছি আসে, তখন তাদের প্রভাবে, একটার প্রভাবে অন্য ধ্বনির এক ধরনের পরিবর্তন হয়, যা শব্দের উচ্চারণকে সহজ ও শ্রুতি মধুর করে তোলে। এটি কেবল দুটি ধ্বনির মিলন নয়, বরং একটি নতুন ধ্বনিগত রূপান্তর। সন্ধির ব্যাপারটা সংস্কৃত ভাষায় বলা হয়েছে পরহ সন্নিকর্ষঃ সংহিতা। পরহ সন্নিকর্ষঃ সংহিতা, অর্থাৎ সন্ধির অপর নাম সংহিতা। সন্ধিকে সংস্কৃত ভাষায় সংহিতা নামেও চিহ্নিত করা হয়। দুটি বর্ণ পরস্পর অত্যন্ত নিকটবর্তী হলে তাদের মিলন ঘটে। দুটি বর্ণের মিলন ঘটে। অত্যন্ত কাছাকাছি অবস্থিত দুটি বর্ণের এই মিলনের নামই সংস্কৃতের সন্ধি। উদাহরণ যেমন নব যোগ অন্য। এই যে নবর সাথে, বয়ের সাথে একটা লুপ্ত অ আছে। নব অন্যর, এই যে বয়ের অ আর অন্যের অ, এই দুটো অ পাশাপাশি একেবারে কাছাকাছি অবস্থান করার ফলে এই দুটো মিলে আ হয়েছে। এই যে নবটা আ হয়ে গেল। এই যে ধ্বনিগত পরিবর্তনটা, এই ধ্বনিগত পরিবর্তনটাই হচ্ছে সন্ধি। তাহলে নব যোগ অন্য নবান্ন। দিক যোগ অন্ত, এই যে কয় হসন্ত, এখানে কোনো লুপ্ত অ নেই, কিন্তু এই ব্যঞ্জন ধ্বনি এর সাথে স্বরধ্বনি মিলে দিক যুগন্ত, দিগন্ত। এই যে গয়ের আগম হলো, কয়ের সাথে অযুক্ত হয়ে, এটা সন্ধি। নিহ এটা বিসর্গ, যুগচিত নিশ্চিত। এই যে বিসর্গ ধ্বনির সাথে চ ধ্বনির মিলনে একটা তালিবস্য ধ্বনির আগম হলো, এটা সন্ধির ফলে হয়েছে। নিশ্চিত, যুগচিত নিশ্চিত। সন্ধির প্রকারভেদ। তাহলে আমরা সন্ধি কাকে বলে? এই যে সন্নিকর্ষ সংহিতা, সন্ধির অপর নাম সংহিতা, এবং দুটি ধ্বনি কাছাকাছি এলে তাদের যে মিলন ঘটে, মিলনের নামই সন্ধি। তো আমরা উদাহরণসহ সন্ধি কাকে বলে সেটা আলোচনা করলাম। এখন সন্ধির প্রকারভেদ নিয়ে কথা বলবো। সন্ধির প্রধান প্রকারভেদ। সন্ধি প্রধানত দুই প্রকার। আমরা জানি ধ্বনি দুই প্রকার, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। যেহেতু সন্ধিতে ধ্বনির মিলন ঘটে, তো দুই ধরনের ধ্বনি, এই জন্য সন্ধিও প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, সংস্কৃতে এটাকে বলা হয় অসন্ধি। আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, সংস্কৃতে এটাকে বলা হয় হল সন্ধি, হল। এছাড়া বিসর্গ সন্ধি নামে, এছাড়া
বিসর্গ সন্ধি নামে আরও এক প্রকার সন্ধি রয়েছে। বিসর্গ ধ্বনিটা যেহেতু ব্যঞ্জন ধ্বনির অন্তর্ভুক্ত, এই জন্য বিসর্গ সন্ধিও কিন্তু এক ধরনের ব্যঞ্জন সন্ধি। কিন্তু বিসর্গ সন্ধির নিয়ম কানুন একটু আলাদা আছে বলে একে অনেকেই বিসর্গ সন্ধিকে আলাদা সন্ধির মর্যাদা দান করেন। তো বিসর্গ সন্ধিকে যদি আমরা আলাদা সন্ধি ধরি তাহলে সংস্কৃতে সন্ধি 3 প্রকার হয়ে যায়। তাহলে কি কি? স্বরসন্ধি বা অসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি এবং বিসর্গ সন্ধি। তবে বিসর্গ সন্ধি স্বতন্ত্র নিয়ম রয়েছে বলে একে পৃথক সন্ধি হিসাবে মর্যাদা দেওয়া হয়। সুতরাং এই হিসেবে সংস্কৃতে সন্ধি সর্বমোট 3 প্রকার। এখানে সন্ধির ছক আকারে সন্ধির প্রকারভেদ দেখানো হয়েছে। সন্ধি, স্বরসন্ধি বা অসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি এবং বিসর্গ সন্ধি। এই 3টি প্রকারভেদ সংস্কৃত ব্যাকরণের মৌলিক ভিত্তি তৈরি করে এবং শব্দের উৎপত্তি এবং রূপান্তর বুঝতে এই সন্ধিগুলো অপরিহার্য। আমরা এখন স্বরসন্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্বরসন্ধি, বাংলা স্বরসন্ধি আমরা পড়েছি ক্লাস 3 থেকে। আসলে যে বাংলায় যে সন্ধিটা পড়ি আমরা পুরোটাই সংস্কৃত ভাষা থেকে আগত এর নিয়ম কানুন। তো সংস্কৃতের আমরা একটু বেশি পড়ব। সংস্কৃতে কিছু সূত্র সংস্কৃত ভাষায় পাণিনি ব্যাকরণে উল্লেখ আছে, সেগুলো সহ আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে স্বরসন্ধির সংজ্ঞা। স্বরবর্ণের সাথে বা স্বরবর্ণ বা স্বরধ্বনির সাথে স্বরবর্ণ বা ধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অর্থাৎ দুটি স্বরধ্বনি যখন পাশাপাশি কাছাকাছি আসে তখন তাদের মধ্যে যে মিলন ঘটে বা যে ধ্বনিগত পরিবর্তন হয় সেই পরিবর্তনই হচ্ছে স্বরসন্ধি। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যার আ, এখানে একটা সরিয়া আছে আর আ, এই 2 আ মিলে আ হয়েছে। তাহলে বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, লতা যোগীব লতেব, এই যে লতা এখানে স্বরধ্বনি, আ একটা স্বরধ্বনি, রস্বইও একটা স্বরধ্বনি। তাহলে আয়ের সাথে ই মিলিত হয়ে এ হয়েছে, আরেকটা স্বরাগম হয়েছে। তাহলে লতা যুগেব লতেব, মহা আ ধ্বনি এখানে, ঋষি রি একটা স্বরধ্বনি, মহাযুগ ঋষি মহর্ষি। তাহলে ইত্যাদি হচ্ছে স্বরধ্বনির উদাহরণ। এখন আমরা কতিপয় স্বরধ্বনি গঠনের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম বা সূত্র নিয়ে কথা বলবো এবং পাশাপাশি কয়েকটি উদাহরণও আলোচনা করব। প্রথম সূত্রে বলা হয়েছে অকহ অকহ সবর্ণে দীর্ঘ। আমি সূত্রগুলোর বাংলা ব্যাখ্যা খুব একটা দিব না, কারণ যারা সংস্কৃতের স্টুডেন্ট এর ছোট ছোট সংস্কৃত ভাষার বাংলা অর্থ বুঝে যাবে। তবে 2-1টা মাঝে মাঝে একটু ব্যাখ্যা করব যদি আমার মনে হয়। তাহলে অকহ সবর্ণে দীর্ঘ এর অর্থ হচ্ছে স্বরবর্ণের সাথে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলিত হলে, মানে অ কিংবা আমরা যে বাংলায় পড়েছিলাম অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলিয়ে আকার হয়। অর্থাৎ স্বরধ্বনির সাথে স্বরধ্বনি, হর্ষস্বরের সাথে হর্ষস্বর কিংবা হর্ষ স্বর কিংবা দীর্ঘস্বরের সাথে আরেকটা হর্ষস্বর কিংবা দীর্ঘস্বর মিলিত হলে উভয় মিলে দীর্ঘস্বর হয়। এটা হচ্ছে মূল কথা, এটাই বলছে অকহ সবর্ণে দীর্ঘ। যেমন শস, এখানে অ আছে, অ অঙ্ক, শস যোগ অঙ্ক, শসর অ আর অঙ্কের অ মিলিত হয়ে আ হলো। তাহলে অধ্বনিটা হর্ষস্বর কিন্তু আধ্বনি কিন্তু দীর্ঘস্বর। আমরা স্বরবর্ণকে 2 ভাগে ভাগ করতে পারি, হর্ষস্বর এবং দীর্ঘস্বর। যেমন অ, রস্বই, তারপরে রস্বউ, রস্বরি, এগুলো হচ্ছে হর্ষস্বর। আর আ, দীর্ঘই, দীর্ঘউ, এ, ওই, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। তাহলে হর্ষস্বর কিংবা দীর্ঘস্বরের সাথে যদি আর একটা হর্ষস্বর কিংবা দীর্ঘস্বর মিলিত হয় তাহলে উভয় মিলে দীর্ঘস্বর হয়। তাহলে শস যোগ অঙ্ক শশাঙ্ক, এই যে অয়ের সাথে অমিলিত হয়ে একটা আ হলো, দীর্ঘস্বর হলো শশাঙ্ক। রত্ন, যে এখানে হর্ষস্বর, রত্নর সাথে লুপ্ত অ আছে, অয়ের সাথে আ,
তাহলে হস্যস্বরের সাথে একটা দীর্ঘস্বর মিলিত হয়ে আবার এখানে দীর্ঘস্বর হয়েছে, রত্নাকর, রত্ন যোগ আকর, রত্নাকর। ভূ, এটা দীর্ঘস্বর, এখানে ঊর্ধ্বম, তাহলে দীর্ঘস্বরের সাথে দীর্ঘস্বর মিলিত হলেও দীর্ঘস্বর হয়, তাহলে ভূ যোগ ঊর্ধ্বম, ভূর্ধ্বম। বধূ যোগ উৎসব, এখানে দীর্ঘস্বরের সাথে হস্যস্বরের মিলন ঘটেছে, তাহলে বধূ দীর্ঘৌ আর উৎসবের রস্যৌ, তাহলে দীর্ঘ এবং রস্যৌ মিলে এখানে আবার দীর্ঘৌ হয়েছে, তাহলে বধূ যোগ উৎসব, বধূৎসব। দ্বিতীয় সূত্র আদ গুণ, আদ গুণ, তার মানে অকার, অকারের পর যদি রস্যই কিংবা রস্যৌ থাকে, মানে হস্যস্বর থাকে, তাহলে উভয় মিলে এ হয়, এটা হলো আদ গুণ, এটা সূত্র। পরীক্ষার মধ্যে একটা উদাহরণ দিয়ে বলতে পারি এটা কোন সূত্রে সন্ধিটি হয়েছে, এই জন্য আমি সূত্রগুলো উল্লেখ করেছি এখানে, এভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দেব যোগ ইন্দ্র, দেবেন্দ্র, নীল যোগ উৎপলম, নীলোৎপলম, সূর্য যোগ উদয়, সূর্যোদয়, দেব যোগ ঋষি, দেবর্ষি ইত্যাদি। তৃতীয় সূত্র বৃদ্ধি রেচি, সূত্রটা হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি যুগ এচি, বৃদ্ধি রেচি, এটাও একটা সন্ধি, বৃদ্ধি যুগ এচি, বৃদ্ধি রেচি, অর্থাৎ স্বরের বৃদ্ধি ঘটে, অ কিংবা আর পরে যদি এ কিংবা ওই থাকে তো উভয় মিলে ওই হয়, যেমন এক যুগ একম, একই কম, তাহলে একর অধ্বনির সাথে এ ধ্বনি মিলে ওই ধ্বনির আগম হয়েছে, তাহলে এক যুগে কম, একই কম। সদা যুগে ব, সদৈব, মহাযুগৈরাবত, মহৈরাবত, মহাযুগ উদার্যম, মহৌদার্যম, এটা বৃদ্ধি রেচি, এই সূত্র অনুসারে ধ্বনির পরিবর্তন হয়েছে। পরের সূত্র একো জনচি, একো জনচি, একুজনচি, আমরা এই সূত্রগুলো কিন্তু বাংলায় আমরা অনেক পড়েছি। একুজনচি, রস্যইকার কিংবা দীর্ঘইকারের পরে যদি স্বরধ্বনি থাকে, অ কিংবা আ থাকে, তাহলে এই রস্য এবং দীর্ঘর সাথে অ কিংবা আ ধ্বনি মিলে একটা অন্তস্থ জয়ের আগম হয়, সেটা ফলাকারে কিংবা সরাসরি পূর্ববর্তী বর্ণের সাথে যুক্ত হতে পারে, এটাই হচ্ছে ইকুজনুচি, ইকুজনুচি। যদি যুগ অপি, এই যে যদি রস্যই এর সাথে অপির অ মিলে এখানে এই যে একটা জ ফলা অন্তস্থ জ আগম হয়েছে, এবং এই অন্তস্থ জটা পূর্ববর্তী ধ্বনি দয়ের সাথে ফলাকারে যুক্ত হয়েছে, যদি যুগ অপি, যদ্যপি, ইতি যুগ আদি ইত্যাদি, একই নিয়মে। দেবী যুগ আগতা, দেব্যাগতা, এই যে দীর্ঘের সাথে আ ধ্বনির মিলনে একটা জ ফলা হয়েছে, ইতি যুগ আদি ইত্যাদি। অনুযোগ অয়, অন্যয়, এটা বফালা, এটা এই সূত্রটা এখানে হবে না, এই সূত্রটা পরের সূত্রে হবে, বফালার আগম। আচ্ছা, এচু অয় বায়াব, এখানে বয়ের আগম হয়, সেই সূত্র, এই উদাহরণটা এখানে চলে আসবে। পযোগিত্রম, পবিত্রম, বিনয় যুগক, বিনায়ক, নে যুগনম, নয়নম, ক্ষুধা যুগৃত, ক্ষুধার্ত ইত্যাদি। এটা হলো এচু বায়াব সূত্রের অন্তর্ভুক্ত এই উদাহরণগুলো। তাহলে আমরা স্বরধ্বনি নিয়ে কতিপয় স্বরধ্বনি এবং এর সূত্র নিয়ে আলোচনা করেছি। এই ধরনের স্বরসন্ধির অজস্র সূত্র রয়েছে, সব সূত্র পড়তে হবে না, যেগুলো গুরুত্বপূর্ণ সূত্র আমি কয়েকটি শুধু নমুনা হিসেবে এখানে আলোচনা করেছি, আশা করি বাকিগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। এখন আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে কথা বলবো। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের বা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। আমরা স্বরসন্ধির ক্ষেত্রে দেখেছি স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, স্বরধ্বনির সাথে বা স্বরবর্ণের সাথে স্বরধ্বনি বা স্বরবর্ণের মিলন, এখানে কোনো ব্যঞ্জন বর্ণের স্থান হবে না। এখন স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সাথে যদি কোনো ব্যঞ্জন বর্ণের মিলন হয় বা ব্যঞ্জন ধ্বনির মিলন হয়, তাহলে সেটা হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি। কোথাও যে কোনো এক জায়গায় একটা ব্যঞ্জন ধ্বনি থাকলেই সেটা হয়ে যাবে ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের বা স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি ঘটে যখন একটি ব্যঞ্জন ধ্বনির সাথে অন্য একটি ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি মিলিত হয়।
এবং এর ফলে ধ্বনির পরিবর্তন ঘটে। এই ধরনের সন্ধি শব্দের উচ্চারণ এবং বানানে প্রভাব ফেলে, যা সংস্কৃত ভাষার ব্যাকরণিক কাঠামোকে আরো জটিল এবং সুনির্দিষ্ট করে তোলে। যেমন তৎ যোগ করতি, তৎ যেখানে খণ্ডত, তয় হসন্ত মানেই হচ্ছে খণ্ডত, তৎ এখানে কোনো স্বরধ্বনি নেই। এখানে যদি হসন্তটা না থাকতো তাহলে তত হয়ে যেত, তখন এটা স্বরসন্ধি হয়ে যেত। কিন্তু এখানে আছে তৎ মানে ব্যঞ্জন ধ্বনি, তৎ যোগ করতি তৎ করতি। এখানে ততের তয় হসন্ত এবং করতির কয় হসন্ত ব্যঞ্জন ধ্বনি দুটি মিলে তৎ করতি শব্দটি গঠন করেছে। এই উদাহরণটি দেখায় কিভাবে ব্যঞ্জন সন্ধি নতুন শব্দ তৈরি করে এবং তাদের ধ্বনিগত রূপ পরিবর্তন করে। এই পরিবর্তন করে সেটা দেখানো হয়েছে। এই পরিবর্তনগুলো ভাষার শ্রুতি মাধুর্য এবং অর্থ প্রকাশে সহায়ক হয়। কতিপয় ব্যঞ্জন সন্ধি গঠনের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম, আমরা স্বর সন্ধির ক্ষেত্রে কিছু নিয়ম দেখিয়েছি, এখন ব্যঞ্জন সন্ধি গঠনেরও কিছু নিয়ম আমরা আলোচনা করব। প্রথম নিয়ম স্তোহ শ্রুণাসু, স্তোহ শ্রুণাসু, অর্থাৎ এই যে তয় হসন্ত এর পরে যদি চ বর্গের ধ্বনি থাকে, চ বর্গ বা তালিবর্ষ থাকে, হা থাকে, তাহলে ওই বর্ণের দ্বিত্ব হয়। যেমন যাবৎ যুগ জীবনম, যাবৎ জীবনম, এই যে জয় জয়, যাবৎ জীবনম, জয়ের দ্বিত্ব হয়েছে এখানে। উৎ যুগ শ্বাস, উচ্ছ্বাস, যে চয় ছয়, ওই বর্গের আরেকটা বর্ণ চলে আসছে, চয় ছয়, উৎ যুগ শ্বাস, এখানে শ্বাস বানানো বফলা আছে। হ্যাঁ, উৎখণ্ডতর সাথে তালিবর্ষ যুক্ত হওয়াতে চ বর্গের দুটো ধ্বনির আগম হয়েছে এখানে, চয় ছয় বফলা আকার, উৎ যুগ শ্বাস উচ্ছ্বাস। এই উচ্ছ্বাস শব্দের নিয়ম হচ্ছে, সূত্র হচ্ছে স্তোহ শ্রুণাস্য, উৎ যুগ হার উদ্ধার, এই যে দয় ধয় আরেকটা বর্ণের, ত বর্গের আরেকটা বর্ণের আগম হয়েছে। তজ্যুগ হিতম তদ্ধিতম, দয় ধয় সংযুক্ত, ত বর্গের আরেকটা বর্ণের আগম হয়েছে, তদ্ধিতম। পরের সূত্র ষ্টনাষ্টু, ষ্টনাষ্টু, এখানে আকৃষ যুক্ত আকৃষ্ট, এই যে মূর্ধন্যশয় হসন্তর সাথে ত যুক্ত হতে এই ত তার টতে পরিণত হয়েছে, এটাই ষ্ট নাষ্টু, তটা টতে পরিণত হওয়া। আকৃষ যুক্ত আকৃষ্ট, শস যুক্ত ষষ্ঠ, এটাও ষ্ট নাষ্টু সূত্রের অন্তর্ভুক্ত সন্ধি। পরের সূত্র হচ্ছে অনুস্বারস্য ইয়ই পর সবর্ণ মোহ অনুস্বার, অর্থাৎ ময় হসন্তটা অনুস্বারে পরিবর্তন হয়, দন্ত ন ধ্বনিতে পরিণত হয়। যেমন গম যুক্তব্যম, গন্তব্যম, এই যে গম যুক্ত ময় হসন্তটা নতে পরিণত হয়েছে, গম যুক্তব্যম পঞ্চম বর্ণ হয়েছে, গম যুক্তব্যম গন্তব্যম, শাম যুক্তম শান্তম, নতে পরিণত হয়েছে। সমসুটি, পরবর্তী সূত্র সমসুটি, সমযুক্কৃত মানে একটা স্বয়ের আগমন হবে, স ধ্বনির আগম হয়েছে, সম যুক্কৃত, ম ধ্বনিটা স্বধ্বনিতে পরিণত হয়েছে, সমযুক্কৃত ম ধ্বনিটা উন্মেশ্বরে পরিণত হয়ে আরেকটা দন্তস্ব আগম হয়েছে, তাহলে সমযুক্কৃত সংস্কৃত, ময় হসন্তটা এখানে উন্মেশ্বর হয়েছে, এখানে আর একটা স্বধ্বনির আগমন হয়েছে, তাহলে সমযুক্কৃত সংস্কৃত। সমযুক্কার একইভাবে যে ময় হসন্তটা উন্মেশ্বর হয়েছে আর একটা স্বধ্বনির আগম হয়ে পরবর্তী ধ্বনির সাথে যুক্ত হয়েছে, সমযুক্কার সংস্কার। পরের সূত্র ঝলান ঝর্ষ অন্তে, ঝলান ঝর্ষ অন্তে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ একটা গুরুত্বপূর্ণ সূত্র এটা, যে ব্যঞ্জন ধ্বনির সাথে যদি স্বরধ্বনি যুক্ত হয়, তার মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণের সাথে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে তৃতীয় বর্গের আগম ঘটে, তৃতীয় ধ্বনির আগম ঘটে। তাহলে দিক যুগন্ত, দিক এটা হলো ক বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক,
আর এর সাথে অন্ত, এই যে অধ্বনি যুক্ত হলো, তাহলে ক বর্গের তৃতীয় ধ্বনি হবে গ। তাহলে দিক যুগন্ত দিগন্ত, বাক যুগীশ বাগীশ, এই যে তৃতীয় বর্গ। সুপ যুগন্ত, প বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ব, তাহলে তৃতীয় বর্ণের আগম হচ্ছে সুপ যুগন্ত সুবন্ত। অচ যুগন্ত, এই যে অচ, চ বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে বর্গীয় জ, অচ যুগন্ত অজন্ত। এটার সূত্র হচ্ছে ঝলান যশ অন্তে। আমরা ব্যঞ্জন সন্ধির কতিপয় সূত্র নিয়ে কথা বললাম, আরো অনেক সূত্র আছে, সব সূত্র নিয়ে এখানে কথা বলতে গেলে প্রচুর সময় লাগবে, এই জন্য মেইন কয়েকটা সূত্র নিয়ে আমরা কথা বলেছি, এভাবে প্র্যাকটিস করলে হবে, অনুসরণ। এখন আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। পরবর্তী সন্ধির নাম বিসর্গ। আমরা জানি বিসর্গ সন্ধিও এক ধরনের ব্যঞ্জন সন্ধি, কেননা বিসর্গ ধ্বনিটা ব্যঞ্জন ধ্বনির অন্তর্ভুক্ত, সুতরাং বিসর্গ সন্ধি অবশ্যই এক ধরনের ব্যঞ্জন সন্ধি। কিন্তু বিসর্গ সন্ধির আলাদা নিয়ম কানুন রয়েছে, ব্যঞ্জন সন্ধির নিয়মের মধ্যে এগুলো নেই। বিসর্গ সন্ধির জন্য আলাদা কিছু নিয়ম রয়েছে, এই জন্য বিসর্গ সন্ধিকে অনেক ব্যাকরণবিদই আলাদা সন্ধির মর্যাদা দান করেছেন। তাহলে বিসর্গের সাথে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের, তাহলে বিসর্গ ধ্বনির সাথে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি বা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন নিহ যুগ চিত, এই যে এখানে এই যে বিসর্গ নিহ, তার সাথে ব্যঞ্জন ধ্বনি চ, নিহ যুগ চিত নিশ্চিত, এখানে তালিবস্যের আগম হলো, ধ্বনিগত পরিবর্তন, তাহলে নিহ যুগ চিত নিশ্চিত, নিশ্চিত হলো একটা বিসর্গ সন্ধি। পুনঃ যুগপি, এই যে পুনঃ, এই বিসর্গ ধ্বনির সাথে অধ্বনির আগমন, একটা র ধ্বনির আগম হয়েছে, র হয়ে এসেছে, এই যে ধ্বনিগত পরিবর্তন, বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি আবার দুই ধরনের, স্বজাত বিসর্গ এবং রজাত বিসর্গ। আগের উদাহরণটা নিহ যুগ চিত নিশ্চিত, এটা স্বজাত বিসর্গ। পুনঃযুগপি পুনরপি, এটা হলো রজাত বিসর্গ। তাহলে বিসর্গ সন্ধি আবার দুই ধরনের হতে পারে, স্বজাত এবং রজাত। কতিপয় বিসর্গ সন্ধি গঠনের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে কথা বলবো। প্রথম সূত্র, শস যুসু রুহ হোসি চ, শস যুসু রু হোসি চ। এর মানে হচ্ছে বিসর্গ ধ্বনির সাথে যখন ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় তখন এই যে রুহ মানে রেপ হবে, একটা রেপের আগমন হবে। দুহ যুগ নাম, একটা রধ্বনির আগমন হবে এবং সেই রধ্বনিটা রেপ আকারে পরবর্তী বর্ণের সাথে যুক্ত হবে। দুহ যুগ নাম দুর্নাম। এখানে নাম শব্দ দন্তেন্য, কিন্তু রেপ এসেছে বলে এটা মূর্ধন্য ধ্বনিতে বলেছে। নত্যবিধান এবং সত্যবিধান যখন পড়াবো এটা তখন কথা বলবো। মুহু যুগ মুহু, মুহুর মুহু, এই যে ময়ের উপরে রেপ হয়েছে, মুহু, এই বিসর্গ ধ্বনিটাই, এই বিসর্গ ধ্বনিটা পরবর্তী ধ্বনি ময়ের উপরে রেপ আকারে বসেছে, যেটাকে বলা হয়েছে শস যুসু রু। তাহলে মুহু যুগ মুহু, মুহুর মুহু। দ্বিতীয় সূত্র, ঢ্রলূপে পূর্বস্য দীর্ঘ অন, ঢ্রলূপে পূর্বস্য দীর্ঘ অন, অর্থাৎ পূর্বের বিসর্গ ধ্বনির প্রভাবে পূর্বস্বরের দীর্ঘ হয়, পূর্বস্বর দীর্ঘ হয়ে যায়। যেমন পিতঃ যোগ রক্ষ, পিতঃ যোগ রক্ষ, তাহলে বিসর্গ ধ্বনির পরে র ধ্বনি আছে একটা, এর প্রভাবে এই পিত অ স্বরটা আ হয়ে গেছে, তাহলে পিত যুগ রক্ষ পিতা রক্ষ, এই যে আ দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘস্বরের আগম হয়েছে, পিতা রক্ষ, পিত যুগ রক্ষ পিতা রক্ষ। নিহ যুগ রুগ, এই যে রস্যিকারটা এখানে দীর্ঘিকার হয়েছে, এটা হচ্ছে ঢ্রলূপে পূর্বস্ব দীর্ঘ অন, মানে পূর্বের স্বরের পূর্ববর্ণ দীর্ঘস্বর হয়ে যায়। তাহলে নিহ যুগ রোগ নিরুগ, নি বর্ণটা হ্রস্বস্বর, কিন্তু নি বর্ণের সাথে যে বিসর্গ আছে পরে র আছে, এর প্রভাবে নয় দীর্ঘিকার হয়েছে, নিরুগ। পরের সূত্র, ইদু দুপদ হস্য চা প্রত্যয় স, অর্থাৎ বিসর্গ ধ্বনির পরে যদি ক বর্গ থাকে তাহলে নিহ, নিহ, এই যে ই ধ্বনির সাথে বিসর্গযুক্ত এই ধ্বনির সাথে যদি ক ধ্বনি থাকে তাহলে মূর্ধন্যস্বর আগম হয়। যেমন নিহ যোগ কাম নিষ্কাম, আবিহ যোগ কৃতম আবিষ্কৃতম, এগুলো কিন্তু মূর্ধন্যস্ব হয়েছে, মূর্ধন্যস্ব। কিন্তু
ই ধ্বনির সাথে না হয়ে যদি অধ্বনি থাকে তাহলে কিন্তু মূর্ধন্য স হবে না, তখন দন্ত স। যেমন পুরঃ যোগ কার, পুরস্কার, পুরস্কার, এটা দন্তস্ব, পুরস্কার বানানে দন্তস্বই কয়। কিন্তু যখন হবে পরিযোগ কার, পরিষ্কার, পরিষ্কার বানান মূর্ধন্য স হবে, কেননা বিসর্গযুক্ত এই ধ্বনির সাথে ক বর্গ যুক্ত হলে সেটা হয়ে যায় মূর্ধন্য স। আর যদি ই বিসর্গযুক্ত এই ধ্বনি না হয়ে অধ্বনি হয় বা আধ্বনি হয় তাহলে হবে দন্তস্ব। যেমন পুরঃ যোগ কার, পুরস্কার, এটা পুরস্কার বানানো দন্তস্ব। ভা যোগ কার, ভাস্কর, এই যে ভাস্কর বানানোর দন্তস্ব। কিন্তু এখানে নিঃ যোগ কাম, নিষ্কাম মূর্ধন্য স হয়েছে। আবিঃ যোগ কৃতম, আবিষ্কৃতম, পরি যোগ কার, পরিষ্কার মূর্ধন্য স হয়েছে। পরের শব্দ নমস, পরের সূত্র আর কি, নমস পুরঃসর্গত, অর্থাৎ নমস শব্দ যুগে নম বিসর্গযুক্ত ময়ের সাথে বা বিসর্গযুক্ত ধ্বনির সাথে যদি ক বর্গ যুক্ত হয়, ক ধ্বনি যুক্ত হয়, তাহলে যে দন্তস্ব হবে, একটু আগে বললাম। তাহলে নম যোগ যে অযুক্ত বিসর্গ এর সাথে ক ধ্বনি যুক্ত, নমস্কার, পুরযোগকার, পুরস্কার, দন্তস্ব ধ্বনি যুক্ত হয়েছে, দন্তস্ব যুক্ত হয়েছে। আমরা প্রধান তিনটি সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এবং এর সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র নিয়ে কথা বললাম। এই তিনটা সন্ধির আন্ডারে অজস্র সূত্র রয়েছে, যেগুলো আলোচনা করলে 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাসেও শেষ হবে না। তো আমি জাস্ট পথ দেখালাম। এভাবে লেখাপড়া করলে আশা করি তিনটে সন্ধি এবং এর সাথে সংশ্লিষ্ট সূত্র একটু মনে রেখে ক্লাস করবে, কেননা পরীক্ষার মধ্যে কোন সন্ধিতে কোন সূত্র আসছে এটা নিয়ে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপরে এই যে 3 প্রকার সন্ধি নিয়ে কথা বললাম, এছাড়াও আরেক ধরনের সন্ধির সন্ধান পাওয়া যায় যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, কোনো নিয়ম মানে না। সন্ধির প্রতিটা ক্ষেত্রে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, প্রতিটা ক্ষেত্রে নিয়ম রয়েছে। নিয়মের বাইরে গিয়ে যখন সন্ধি হয়, অর্থাৎ যে সকল সন্ধি কোনো নিয়ম না মেনে তৈরি হয়, ধ্বনিগত পরিবর্তন হয়, সেই সকল সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। উপরে আলোচিত সন্ধি ছাড়াও নিপাতনে সিদ্ধ সন্ধি নামে আরও এক ধরনের সন্ধি রয়েছে। মূলত যেগুলো সন্ধির প্রচলিত নিয়ম মেনে গঠিত হয় না, অর্থাৎ নিয়ম না মেনে গঠিত হয়, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। যেমন কুল যোগ অটা, কুলটা। এখন সন্ধির স্বরসন্ধির নিয়ম মানলে এটা কুলাটা হতো, কিন্তু সন্ধি হয়েছে কুলটা, এখানে সন্ধির কোনো নিয়ম নেই। কুল যোগ অটা, কুলটা, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি। মনস যোগ ঈশা, মনীষা, এটা কোনো নিয়ম নেই, নিজে নিজেই সন্ধি। মনস যোগ ঈশা, মনীষা, নিপাতনের সিদ্ধ সন্ধি। প্রযোগুর, প্রৌর, এটাও নিপাতনের সিদ্ধ সন্ধি। পতৎ যোগ অঞ্জলি, পতঞ্জলি, নিপাতনের সিদ্ধ সন্ধি। গো যোগ অক্ষ, গবাক্ষ, নিপাতনের সিদ্ধ সন্ধি। পর যোগ পর, পরস্পর, এখানে কোনো বিসর্গ ধ্বনি নেই, তারপরে একটা দন্তস্ব আগম হয়েছে, নিপাতনের সিদ্ধ সন্ধি। কেন হয়েছে দন্তস্ব, এর কোনো কারণ নাই, হয়েছে, এটাই নিপাতনের সিদ্ধ সন্ধি। পর যোগ পর, পরস্পর। আ যোগ চর্য, এখানে আয়ের সাথে কোনো বিসর্গ নেই, কিন্তু তালিবস্য এসেছে, তার মানে এটা বিসর্গ সন্ধি নয়, এটা নিপাতনের সিদ্ধ সন্ধি। তৎ যোগ কর, তস কর, এই যে দন্তস্ব কেন হলো, এখানে কোনো বিসর্গ নাই, তারপরে দন্তস্ব আগম হয়েছে, তার মানে নিপাতনের সিদ্ধ সন্ধি। বনযোগপতি, বনস্পতি, এখানে কোনো বিসর্গ নাই, তারপরে দন্তস্ব আগম হয়েছে, এটাও নিপাতনের সিদ্ধ সন্ধি। বন, নট বন, বনযোগপতি, বনস্পতি। সীমন যুগন্ত, সীমন্ত। অক্ষযোগুহিনী, অক্ষহীনী। শকযোগন্ধ, সকন্ধু, প্রত্যেকটা নিপাতনের সিদ্ধ। এই নিপাতনের সিদ্ধ সন্ধির থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এখন আমরা দেখব, এই যে সন্ধি নিয়ে আলোচনা করলাম, সন্ধি কোথায় কোথায় অবশ্য কর্তব্য, মানে সংস্কৃত ভাষা সন্ধি বহুল, এখানে সন্ধি হলে অবশ্যই করতে হবে, সন্ধি যুক্ত করে করেই শব্দ গঠন করতে হবে। সংস্কৃত, এটাই সংস্কৃত ভাষার একটা সৌন্দর্য। তাহলে সংস্কৃত বাক্যে সন্ধি করা বা না করা অনেক সময় লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। আমি সন্ধি যুক্ত করেও শব্দ উচ্চারণ করতে পারি, আবার সন্ধি যুক্ত না করেও করতে পারি, এটা অনেক সময় লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। তবে কোনো কোনো ক্ষেত্রে সন্ধি অবশ্যই করতে হয়,
সন্ধি না করলে তখন ভুল হবে। আমরা এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করব, যে কোনো কোনো ক্ষেত্রে সন্ধি অবশ্য কর্তব্য, সেটা একটা শ্লোকে বলে দিয়েছে, পাণিনি ব্যাকরণ একটা শ্লোকে বলে দিয়েছে যে সংহিতৈক পদে নিত্যা ধাতু উপসর্গয়োঃ সূত্রে সোপি তথা নিত্যা শৈবান্যত্র বিভাষয়া। এই যে একটা শ্লোক, এই শ্লোকের মধ্যে কোথায় কোথায় সন্ধি অবশ্যই কর্তব্য সেটা বলে দেওয়া হয়েছে। এই শ্লোক অনুসারে আমরা এখানে 4টি ক্ষেত্র দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় সন্ধি অবশ্যই কর্তব্য। সংহিতৈক পদে, তার মানে এক পদে সন্ধি অবশ্যই কর্তব্য। যেখানে একটি পদ আছে সেখানে সন্ধি অবশ্যই করতে হবে। যেমন নয়নম একটা পদ, নে অনম না বলে সন্ধি করে নয়নম বলতে হবে, এক পদ। এখানে নে অনম এভাবে উচ্চারণ করা যাবে না, নয়নমই উচ্চারণ করতে হবে। নে অনম বললে শ্রুতি মধুর হবে না, সুতরাং এক পদে অবশ্যই সন্ধি করতে হবে। দ্বিতীয় হচ্ছে ধাতু এবং উপসর্গ যুগে সন্ধি অবশ্যই কর্তব্য। ধাতু এবং উপসর্গ যুক্ত হলে অবশ্যই সন্ধি করতে হবে। যেমন অনু ইচ্ছতি, অনিচ্ছতি, এই যে অনু একটা উপসর্গ, ইচ্ছতি আগে এটা যুক্ত হয়েছে, এই জন্য অনিচ্ছতি হয়েছে। অনু ইচ্ছতি এভাবে উচ্চারণ করা ঠিক নয়, কেননা এখানে সন্ধি অবশ্যই করতে হবে। তৃতীয় হচ্ছে সমাসে এবং শ্লোকে সন্ধি অবশ্যই কর্তব্য। সমাস এবং শ্লোক, যেমন হিম যোগ আলয়, হিমালয়, এটা একটা সমাসবদ্ধ শব্দ, তাহলে এখানে হিমালয় বলতে হবে, হিমালয় এরকম বলা যাবে না, হিমালয়ই বলতে হবে। বৃদ্ধি এচি, বৃদ্ধি রেচি, এই যে সূত্র অবশ্যই সন্ধি করতে হবে, বৃদ্ধি এচি বলা যাবে না। তা আমরা কোথায় কোথায় সন্ধি অবশ্য কর্তব্য সেটা নিয়ে আলোচনা করলাম। এখন সন্ধি করা যাবে না কোথায়, কোনোভাবেই সন্ধি করা ঠিক হবে না এমন কিছু ক্ষেত্র রয়েছে সংস্কৃত ভাষায়। আমরা সংস্কৃত ভাষায় নিম্নলিখিত ক্ষেত্রে সন্ধি নিষেধ, মানে সন্ধি একেবারেই করা ঠিক নয়। সেই ক্ষেত্রগুলো হচ্ছে যে সমস্ত দ্বিবচনান্ত শব্দের শেষে দীর্ঘইকার, তাহলে দ্বিবচনান্ত শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, দীর্ঘৌকার থাকে, একার থাকে, সেই সকল শব্দের সাথে পরবর্তী স্বরবর্ণের সন্ধি করা যাবে না, অর্থাৎ সন্ধি নিষেধ। যেমন লতা যুগ এতে, লতা এতে, বা লতে এতে, লতে এতে, এখানে সন্ধি নিষেধ, সন্ধি হয়নি। কবি যুগ ইমৌ, কবি ইমৌ, কোনো ধ্বনিগত পরিবর্তন হয় নাই, তার মানে সন্ধি নিষেধ। পুংলিঙ্গ অদর্শ শব্দ নিষ্পন্ন দীর্ঘইকার ও দীর্ঘৌকার বর্ণের সাথে পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। যেমন অমি যোগ অশ্বা, এই যে অমি দীর্ঘইকার যুক্ত শব্দ, এর সাথে স্বরধ্বনি আছে, সুতরাং সন্ধি হয়নি। তাহলে অমি যোগ অশ্বা, অমি অশ্বা, কোনো ধ্বনিগত পরিবর্তন নেই। প্লুত স্বর বিশিষ্ট পদে সাথে পরস্পরের সন্ধি হয় না, প্লুত স্বর যদি থাকে। যেমন সখে যোগ আগচ্ছ, সখে আগচ্ছ, এই যে প্লুত স্বর সখে যোগ আগচ্ছ, এখানে কোনো ধ্বনিগত পরিবর্তন হয় নাই, আটাই রয়ে গেছে, তাহলে সখে যোগ আগচ্ছ, সখে আগচ্ছ। স্বরবর্ণ পরে থাকলে একমাত্র অব্যয় ও রসুকান্ত অব্যয় পদের সাথে সন্ধি হয় না। তাহলে একমাত্র অব্যয় ও রস্যকারান্ত অব্যয় পদের সাথে সন্ধি হবে না। যেমন একমাত্র পদ হচ্ছে অ, এর সাথে আছে অদ্যপি, এখানে আদ্যপি হয় না, তাহলে অ অদ্যপি সন্ধি হয়নি। অহ, এই যে ওকারান্ত অব্যয় অহ, এর সাথে অপেহি, অযুক্ত শব্দ, তাহলে অহ যোগ অপেহি, অহ অপেহি, কোনো সন্ধি হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এত সময় সন্ধি নিয়ে কথা বললাম, আশা করি সন্ধি সম্পর্কে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা সমাস নিয়ে কথা বলবো। সন্ধি যেমন গুরুত্বপূর্ণ, সংস্কৃত ভাষায় সমাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধি এবং সমাস জানলে সংস্কৃত শব্দের অর্থ বুঝতে অনেক সহজ হয়, উচ্চারণ করতে সহজ হয়, শব্দ বুঝে পড়তে সহজ হয়।
এই জন্য সন্ধি এবং সমাসের জ্ঞান সংস্কৃত ভাষা শিখতে গেলে অপরিহার্য। আমরা এখন এই সমাস নিয়ে কথা বলবো। সমাস শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি দেখতে পাই সম্পূর্বক অস ধাতু, এটা একটা ধাতু, সম্পূর্বক অস ধাতুর সাথে ঘয়িং প্রত্যয় যুগে সমাস শব্দটি নিষ্পন্ন হয়েছে। তাহলে সম একটা উপসর্গ, অস একটি ধাতু, ঘয়িং হচ্ছে প্রত্যয়, সমান সমান সমাস। এর অর্থ হচ্ছে সংক্ষেপ, ব্যুৎপত্তিক অর্থ হচ্ছে সংক্ষেপ। এক পদী ভাব সমাস, এক পদী ভাব সমাস অর্থাৎ পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। তার মানে যখন দীর্ঘ শব্দ এক পদে পরিণত হয়, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, অর্থাৎ বড় শব্দকে একটা পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। যেমন রাজ্ঞঃ পুত্র রাজপুত্রঃ, রাজ্ঞঃ পুত্রঃ, এই যে দুটো শব্দকে একটা পদে পরিণত করা হলো, এইটাই হচ্ছে সমাস ঘটিত শব্দ। সমাস হতে নিম্নলিখিত শর্তসমূহ অবশ্যই পালিত হতে হবে। তাহলে কি কি? দুই বা ততোধিক পদের মিলন অবশ্যই হতে হবে, তা না হলে সমাস হবে না। সমাসবদ্ধ পদসমূহের মধ্যে অবশ্যই অর্থ সঙ্গতি থাকতে হবে। অর্থের মিল না থাকলে সেটা এক পদে পরিণত কখনোই হবে না। সুতরাং অর্থের সঙ্গতি অবশ্যই থাকতে হবে এবং এক পদে পরিণত হতে হবে। অর্থাৎ তিনটা সমাস হতে গেলে তিনটা শর্ত মানতেই হবে। কি কি? কমপক্ষে দুই বা তার অধিক পদ থাকতে হবে, যে পদগুলো থাকবে সেই পদের মধ্যে অর্থের মিল থাকতে হবে বা অর্থ সঙ্গতি থাকতে হবে, এবং ওই শব্দগুলোকে এক পদে পরিণত হতে হবে। এই তিনটা শর্ত মানলেই সমাস সংগঠিত হবে। সমাস সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সমাস জানতে গেলে এই শব্দগুলো, এই বিষয়গুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, জানতে হবে। প্রথমেই সমসমান পদ। সমাস জানতে গেলে সমসমান পদ কি জিনিস সেটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে আলাদাভাবে সমসমান পদ বলে। অর্থাৎ যে যে পদ মিলে সমাস সংগঠিত হবে সেই পদগুলোকে আলাদাভাবে এক একটি পদকে এক একটা সমসমান পদ বলা হবে। যেমন সিংহ চিহ্নিত আসনম, এই যে সিংহ একটা পদ, চিহ্নিত আসনম, এগুলোকে মিলে একটা পদ হয়েছে সিংহাসনম। এখানে সিংহ আসনম চিহ্নিত শব্দটা ব্যাস বাক্যের কারণে নিয়ে আসা হয়েছে। তাহলে সিংহ এবং আসনম এই দুটো পদ মিলে সিংহাসনম পদটি গঠিত হয়েছে। সুতরাং সিংহ এবং আসনম এরা প্রত্যেকে এক একটি সমসমান পদ। এরপরে পূর্বপদ এবং পরপদ। সমসমান পদের প্রথম পদকে পূর্বপদ, অর্থাৎ আগে যে পদটা থাকে তাকে বলা হয় পূর্বপদ, এবং শেষের পদটিকে বলা হয় পরপদ বা উত্তর পদ। যেমন সিংহ চিহ্নিত আসনম, এই যে সিংহ এটা প্রথমে আছে, এই জন্য এই সিংহাসনম শব্দে পূর্বপদ হচ্ছে সিংহ আর আসনম হচ্ছে পরপদ বা উত্তর পদ। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। সমস্ত পদ, সমসমান পদগুলো মিলিত হয়ে এক পদে পরিণত হলে তাকে সমস্ত পদ বলে। তাহলে সিংহ চিহ্নিত আসনম, এই যে সিংহ এবং আসনম মিলিত হয়ে সিংহাসনম পদটি গঠিত হলো, এই সিংহাসনম পদটি হচ্ছে এখানে সমস্ত পদ। ব্যাস বাক্য। সমাস নির্ণয়ের জন্য সমস্ত পদটিকে বিশ্লেষণ করে যে বাক্যটি তৈরি করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। যেমন সিংহ চিহ্নিত আসনম, এই যে সিংহাসনম, এই সিংহাসনম শব্দটিকে বিশ্লেষণ করে আমরা একটা বাক্য গঠন করলাম, সিংহ চিহ্নিত আসনম। তাহলে এই যে পুরোটাই হচ্ছে এখানে ব্যাস বাক্য। সমাসের প্রকারভেদ। সংস্কৃত ভাষার প্রখ্যাত ব্যাকরণবিদ পাণিনির মতে সমাস প্রধানত চার প্রকার: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রী এবং দ্বন্দ্ব। প্রখ্যাত ব্যাকরণবিদ পাণিনি মনে করেন সমাস প্রধানত চার প্রকার। কি কি? অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রী ও দ্বন্দ্ব। তো ব্যাকরণবিদ পাণিনি
কর্মধারয় দ্বিগু সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মত প্রকাশ করেছেন। আমরা এই 4টি সমাস ছাড়াও আরো 2টো সমাসের কথা জানি, একটা হচ্ছে কর্মধারয় আর একটা হচ্ছে দ্বিগু সমাস। পাণিনি, ব্যাকরণবিদ পাণিনি মনে করেন এই কর্মধারয় এবং দ্বিগু সমাস তৎপুরুষ সমাসেরই অন্তর্গত, কিন্তু পরবর্তীকালে ব্যাকরণবিদগণ কর্মধারয় দ্বিগু সমাসকে আলাদা সমাসের মর্যাদা দিয়েছেন। পরবর্তীকালের ব্যাকরণবিদগণ বলেছেন না, এই দুটোর নিয়মকানুন আলাদা রয়েছে, সুতরাং এই দুটো আলাদা সমাস। সুতরাং এ হিসেবে সমাস সর্বমোট 6 প্রকার, যথা দ্বন্দ্ব, দ্বিগু, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ীভাব এবং বহুব্রীহি। এই 6 প্রকার হচ্ছে সমাস। আমরা এখন প্রত্যেকটা সমাস একটু আলাদাভাবে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, প্রথমেই দ্বন্দ্ব সমাস। উভয় পদার্থ প্রধান ও দ্বন্দ্ব, অর্থাৎ যে সমাসে উভয় পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। উভয় পদের প্রধান হলে তাকে দ্বন্দ্ব সমাস বলে, যথা জায়াচ পতিষ্য, জায়াচ পতিষ্য, জায়াপতি, জম্পতি, দম্পতি, এই 3টা সমস্ত পদ গঠিত হয় জায়াচ পতিষ্য। এটা হচ্ছে ব্যাসবাক্য, এটা হচ্ছে সমস্ত পদ, দম্পতি, জম্পতি, জায়াপতি, এই 3টে শব্দেরই ব্যাসবাক্য হচ্ছে জায়াচ পতিষ্য। গঙ্গা চ যমুনা চ, গঙ্গা যমুনে, তাহলে এখানে উভয় পদের প্রাধান্য। এই যে জায়াপতি, কারো প্রাধান্য এখানে কম নয়, যেহেতু উভয় পদের প্রাধান্য, সুতরাং এটি হচ্ছে দম্পতি, হচ্ছে একটা দ্বন্দ্ব সমাস। এরপরে দ্বিগু সমাস। সংখ্যা পূর্ব দিবু, সংখ্যা পূর্ব দ্বিগু, অর্থাৎ যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে তাকে দ্বিগু সমাস বলে, যথা সপ্তানাং শতানাং সমাহার, সপ্তানাং শতানাং সমাহার, এই যে সপ্ত সংখ্যাবাচক একটি শব্দ, তাহলে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সে বলেই, পূর্বে আছে বলে এটা দ্বিগু সমাস। তাহলে সপ্তানাং শতানাং সমাহার, সপ্তশতী, সপ্ত একটা সংখ্যাবাচক শব্দ, এই সপ্তশতী সমস্ত পদের আগে একটা সংখ্যাবাচক শব্দ রয়েছে, সুতরাং এটা দ্বিগু সমাস। পঞ্চানাং বটানাং সমাহার, পঞ্চবটি, এই যে পঞ্চ শব্দটা এখানে সংখ্যাবাচক শব্দ, এটা পূর্ব পদ হলো সংখ্যাবাচক, সুতরাং পঞ্চবটি একটি দ্বিগু সমাস। এরপরে তৎপুরুষ সমাস। আমি একটু সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা সমাসের সংজ্ঞা এবং প্রকারভেদ নিয়ে খুব একটা আলোচনা করতেছি না, বিস্তারিত আলোচনা করছি না, যতটা সম্ভব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। এরপর তৎপুরুষ সমাস। উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, অর্থাৎ যে সমাসে উত্তর পদের অর্থাৎ পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দেখলাম উভয় পদের প্রাধান্য, দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্ব পদের প্রাধান্য মানে সংখ্যাবাচক শব্দের প্রাধান্য থাকে, আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পরপদের প্রাধান্য থাকে। তাহলে উত্তর পদে অর্থাৎ পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পরপদ প্রধান বলে এই সমাসের সমস্ত পদটি পরপদের লিঙ্গ প্রাপ্ত হয়। তৎপুরুষ সমাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে। বিভক্তি যখন তৎপুরুষ সমাসের যখন যে বিভক্তি লোপ পায় তখন সেই বিভক্তির নাম অনুসারে সেই তৎপুরুষ সমাস হয়ে থাকে। দ্বিতীয় বিভক্তি লোপ পেলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, যথা দুঃখম অতীত, দুঃখাতীত, এই যে দুঃখম একটা দ্বিতীয় বিভক্তি, দুঃখং, তাহলে দুঃখম অতীত দুঃখাতীত। শরণম আপন্ন, শরণাপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে তৃতীয় বিভক্তি পূর্ব পদের তৃতীয় বিভক্তির লোপ পেলে তখন তৃতীয় তৎপুরুষ সমাস হবে। যেমন বিদ্যাহীন বিদ্যাহীন, রণেন নিপুণ রণ নিপুণ, জ্ঞানেন হীন জ্ঞানহীন, শীতেন আর্ত, এই যে শীতেন প্রত্যেকটা ক্ষেত্রে তৃতীয় বিভক্তি লুপ্ত হয়েছে বলে এগুলা প্রত্যেকটা তৃতীয় তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাস। পূর্বপদের চতুর্থ বিভক্তি লোপ পেলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। যেমন দেবায় দত্ত, দেবদত্ত, দেবায় চতুর্থী বিভক্তি লুপ্ত হয়েছে এখানে।
দেবতাকে যা দান করা হয় এবং এটা সত্য ত্যাগ করে দান করা হয় বলেই এটা চতুর্থী তৎপুরুষ। দানায় ইদম, দানার্থম, চতুর্থী তৎপুরুষ। এরপরে পঞ্চমী তৎপুরুষ, অর্থাৎ পূর্বপদের পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ। সাপাত মুক্ত, সাপ মুক্ত, যে সাপাত পঞ্চমী বিভক্তি। বিদেশাত আগত, বিদেশাগত, এই যে বিদেশাত পঞ্চমী বিভক্তি, তাহলে পঞ্চমী বিভক্তি লোপ পেলে পঞ্চমী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী বিভক্তি লোপ পেলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন রাজ্ঞ পুরুষ, রাজ পুরুষ, রাজ্ঞ এটা ষষ্ঠী বিভক্তি। অর্থস্য গৌরবম, অর্থ গৌরবম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি রূপ পেলে সপ্তমী তৎপুরুষ সমাস হয়, যথা কর্মণি নিপুণ, কর্ম নিপুণ, এখানে সপ্তমী বিভক্তি কর্মণি। রণে নিপুণ, রণ নিপুণ, এখানে রণে সপ্তমী বিভক্তি। এরপরে একদেশী বিভক্তির লোপ পেলে যে বিভক্তি লোপ পায় তখন সেই তৎপুরুষ হয়। এছাড়া আরো কিছু তৎপুরুষ সমাস হয়, সেগুলো নিয়ে কথা বলছি। প্রথম হলে একদেশী তৎপুরুষ সমাস, অর্থাৎ একদেশী তৎপুরুষ সমাস। পূর্বমহ্ন, পূর্বাহ্ন, এটা একদেশী তৎপুরুষ সমাস। অপরমহ্ন, অপরাহ্ন, এটা একদেশী তৎপুরুষ সমাস। এরপরে নয়িং তৎপুরুষ সমাস। পূর্ব পদে যদি ন অব্যয় থাকে, অব্যয় পদ, নাবোধক শব্দ থাকে, তাহলে নয়ং তৎপুরুষ। যেমন ন সুখম, অসুখম, এই যে সুখ নেই, নেই সুখ, অসুখ, তাহলে না অর্থ প্রকাশ পাচ্ছে, অসুখম। পূর্বপদে না অর্থ প্রকাশ পাচ্ছে লিখলে নয়ং তৎপুরুষ। ন গচ্ছতি, নগ, এটা নয়ং তৎপুরুষ সমাস। এরপরে আসে কুতৎপুরুষ সমাস। পূর্বপদে যদি কু থাকে, কু শব্দ দিয়ে যদি শুরু হয়, তাহলে কুতৎপুরুষ হয়। যেমন কু মানে কুৎসিত আচার, কদাচার, এখানে কদাচার হচ্ছে কুতৎপুরুষ সমাস। কা পুরুষ, কু পুরুষ, কা পুরুষ, কু মানে কুৎসিত, তাহলে কা পুরুষ এখানে কুতৎপুরুষ সমাস। এছাড়া তৎপুরুষ সমাস নয়, তবে তৎপুরুষ সমাসের মতো আরেকটা সমাস হচ্ছে প্রাদি তৎপুরুষ বলা হয় একে। প্রাদি সমাস, বাংলাকে এটা আলাদা সমাস ধরা হয়, তৎপুরুষ সমাসের মতো এখানে বলছে প্রাদি তৎপুরুষ সমাস। যথা উদ মানে উদ্গতা বেলাম, উদ্বেল, এটা প্রাদি সমাস। প্র মানে প্রকৃষ্ট রূপে ভাব, প্রভাব, এটা হচ্ছে প্রাদি সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদের সাথে যখন কৃদন্ত পদের সমাস হয় তখন উপপদ তৎপুরুষ সমাস হয়। যেমন জলে চরতি ইতি, জলচর, জল এটা উপপদ, চরতি এটা হলো কৃৎপ্রত্যয়ন্ত শব্দ, তাহলে উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হলে সেটা উপপদ তৎপুরুষ সমাস হয়। জলে চরতি ইতি, জলচর, গৃহে তিষ্ঠতি ইতি, গৃহস্থ, এগুলো সবই উপপদ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের পরে আসছে কর্মধারয় সমাস। তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারয়, অর্থাৎ যে তৎপুরুষ সমাসে সমসমান পদগুলো সমানাধিকরণ অর্থাৎ একই বিভক্তিযুক্ত থাকে তাকে কর্মধারয় সমাস বলে। পাণিনি এই কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন, কিন্তু পরবর্তীতে এটাকে তৎপুরুষ সমাস থেকে ভিন্ন সমাস মনে করা হয়ে থাকে। এ সমাসে সাধারণত বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের সমাস হয়। যেমন নবমন্নম, নবান্নম, পীতমম্বরম, পীতাম্বরম। কর্মধারয় সমাস 4 প্রকার হয়ে থাকে। যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ মাঝখানের পদ যদি লোপ পায় তখন মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়। যেমন সিংহ চিহ্নিতম আসনম, যেখানে এই যে চিহ্নিতম শব্দটা লুপ পেয়ে সিংহাসনম গঠিত হলো, তাহলে মাঝখানের পদ লুপ পেয়েছে বলে সিংহাসনম একটি মধ্যপদলোপী কর্মধারয়। উপমান কর্মধারয় সমাস। উপমান পদের সাথে সাধারণ ধর্মের যদি সমাস হয়, সাধারণ ধর্মবাচক পদের সমাস হলে তাকে উপমান তৎপুরুষ সমাস বলে। যেমন ঘন ইব শ্যাম, ঘন ইব, তাহলে উপমান পদের সাথে সাধারণ ধর্মবাচক পদের সমাস হলে তাকে উপমান কর্মধারয় বলে। ঘন ইব শ্যাম, ঘন শ্যাম। এরপরে উপমিত কর্মধারয়। উপমান পদের সাথে উপমিত পদের সমাস হলে, তাহলে উপমান পদের সাথে উপমিত পদ যখন মিলিত হবে, অর্থাৎ দুটো পদই যখন বিশেষ্য হয়
তখন উপমিত হয়। আর একটা পদ বিশেষ্য আর একটা পদ বিশেষণ হলে উপমান কর্মধারয় হয়। এখানে আমরা উদাহরণ দেখি, পুরুষ সিংহ এব, পুরুষ একটা বিশেষ্য পদ, সিংহ একটা বিশেষ্য পদ। সুতরাং বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের যখন তুলনা হয় তখন উপমিত, যেমন পুরুষ সিংহ ইব, পুরুষ সিংহ, মুখং চন্দ্র ইব, মুখ চন্দ্র, প্রত্যেকটাই উপমিত কর্মধার হয়। এরপরে আছে রূপক কর্মধার হয়। উপমান ও উপমেয় পদের মধ্যে অভেদ প্রতীতি বুঝালে, অভেদ কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধার হয়। যথা শুক এব অনল, শুকানল। এই যে অনল, অনল মানে আগুন, শোক মানে আমরা যে দুঃখ পাই, শুকানল আমরা দুঃখ পেলে হৃদয়টা জ্বলে যায়, আগুন যেরকম ছারকার করে আগুন লাগলে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, এরকম সুখের আগুনে যখন জ্বলে যায় তখন শুকানল। তাহলে সুখ এবং অনল, সুখ এবং অনলের মধ্যে এখানে কোনো পার্থক্য নেই। আগুন যেমন সব কিছু পুড়িয়ে ছারখার করে ফেলে, সুখও মানুষের মনকে পুড়িয়ে ছারখার করে দেয়। এই যে তার মানে সুখ এবং অনল এখানে অভেদ, কোনো পার্থক্য নেই। তাহলে অভেদ কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয়। মন এবং চক্ষু, মনশ্চক্ষু, আমরা সাধারণ চোখ দিয়ে যেরকম দেখি, চোখ বন্ধ করলে মনের চোখ দিয়েও যদি দেখার চেষ্টা করি তখন কিন্তু দেখা যায়। তাহলে চোখ এবং মনের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, এই জন্য মনশ্চক্ষু হচ্ছে রূপক কর্মধারয়। এবার আসি অব্যয়ীভাব সমাস। পূর্ব পদ অর্থ পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, অর্থাৎ যে সমাসে পূর্বপদের একটি অব্যয় পদ থাকে এবং এই যে সমাসে পূর্বপদে একটি অব্যয় পদ থেকে সমাস গঠিত হয় এবং সেই অব্যয় পদের অর্থই প্রধান বলে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। তার মানে যে সমাসে পূর্বপদে অবশ্যই একটা অব্যয় পদ থাকবে এবং সেই অব্যয় পদের অর্থই প্রধান বলে বিবেচিত হবে, তখন তাকে অব্যয়ীভাব সমাস বলবো। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস গঠিত হয়ে থাকে, যেমন সামীপ্য অর্থে, সামীপ্য নদ্যাহ সমীপম, উপনদী, যে উপনদী, উপ একটা অব্যয় পদ, গৃহস্য সমীপম, উপগৃহম, এখন উপ একটি অব্যয় পদ, বনস্য সমীপম, উপবনম। তাহলে এখানে সামীপ্য মানে নিকট অর্থে অব্যয়ীভাব সমাস গঠিত হয়েছে। বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাস হয়। অর্থগুলো প্রথমে আমরা সামীপ্য অর্থে দেখলাম, এরপরে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। ভিক্ষায়া অভাব, দুর্ভিক্ষম, এই যে দু একটা অব্যয় পদ, উপসর্গ যদিও এটা অব্যয় পদ। ভিক্ষায়া অভাব দুর্ভিক্ষম। তৃতীয়ত পশ্চাৎ অর্থে, গৃহস্য পশ্চাৎ অনুগৃহম, এই যে অনু একটা অব্যয় পদ, গৃহস্য পশ্চাৎ অনুগৃহম। 4 যোগ্যতা অর্থে, যথা রূপস্য যুগ্গম অনু, অনুরূপম, অনু একটা অব্যয় পদ, রূপস্য যুগ্গম অনুরূপম। পরবর্তী বিপ্সা অর্থে, দিনং দিনম, বিপ্সা মানে একই শব্দের পুনরাবৃত্তি, একই শব্দ দুইবার হলে এটা বিপ্সা হয়। তাহলে দিনং দিনম প্রতিদিন, প্রতি হলো অব্যয় পদ, প্রতিদিনম। অহনি অহনি প্রত্যহম, অহনি অহনি একটা অহ শব্দের বিপ্সা, প্রত্যহম, প্রতিযুগ অহম প্রত্যহম, প্রতি হচ্ছে একটা অব্যয় পদ। অনতিক্রম্যতা অর্থে, অনতিক্রম্যতা অর্থে অব্যয়ীভাব সমাস হবে, যেমন শক্তিম অনতিক্রম্য, যথা শক্তি, যথা একটা অব্যয় পদ। সাধ্যম অনতিক্রম্য, যথা সাধ্যম, যথা একটা অব্যয় পদ। 7 নম্বর পর্যন্ত অর্থে, সমুদ্রং পর্যন্তম, সমুদ্রম, এই যে একটা অব্যয় পদ। সাদৃশ্য অর্থে, হরে সাদৃশম, সহরি, এখানে অব্যয় পদ। সর্বশেষ সমাস বহুব্রী সমাস। অন্য পদার্থ, অন্য পদার্থ প্রধান অব্যয়ী, অন্য পদার্থ প্রধান বহুব্রীহি, অর্থাৎ যে সমাসে সমস্যমান পদসমূহের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বুঝায়, অন্য কোনো কিছুর অর্থ প্রধান বলে বিবেচিত হয় তাকে বহুব্রী সমাস বলে। যথা 10 আননানি যস্য স, দশানন, 10 এবং আনন, মানে এখানে 10-এরও প্রাধান্য নেই, আননেরও প্রাধান্য নাই। এখন এই 10 আনন যার আছে তার প্রাধান্য, তার মানে দশানন। আমরা জানি দশানন রাবণের আরেক নাম দশানন, তার 10টা মুখ আছে, মাথা আছে।
এই জন্য এখানে রাবণ বোঝাচ্ছে। দশানন বলতে আমরা রাবণকে বুঝি, অর্থাৎ তৃতীয় কোনো অর্থের প্রাধান্য বোঝাচ্ছে। বিনা পানৌ যস্যা সা, বিনা পানৌ যস্যা সা, বিনা পানি, তার মানে এখানে বিনারও প্রাধান্য নাই, পানির মানে হাতেরও প্রাধান্য নাই। যার হাতে বিনা, যিনি বিনা হাতে দাঁড়িয়ে থাকেন সেই বাগদেবী সরস্বতী, বিনা পানি দেবী। বাগদেবীকে বাগদেবীর আরেক নাম, সরস্বতী দেবীর আরেক নাম হচ্ছে বিনা পানি। তাহলে বিনা পানৌ যস্যা বিনা পানি। বিগত ধব যস্যা বিধবা, নদী মাতা যস্য নদী মাতৃক, প্রত্যেকটাই এখানে বহুব্রী সমাস, কেননা তৃতীয় অর্থ প্রকাশ পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এত সময় সন্ধি এবং সমাস নিয়ে কথা বললাম। এখন সন্ধি এবং সমাস থেকে এত সময় জানিয়ে আলোচনা করলাম, তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে পুনরায় ব্যক্ত করছি। সন্ধি, সন্ধি মানে দুটি ধ্বনির মিলনে নতুন ধ্বনি গঠনের নামই হচ্ছে সন্ধি। এটা আমরা আগে আলোচনা করেছি। সন্ধি প্রধানত দুই প্রকার, কিন্তু বিসর্গ সন্ধির আলাদা নিয়ম আছে বলে এটাকে আলাদা ধরলে সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। সন্ধির প্রয়োজনীয়তা বাক্যকে শ্রুতিমধুর এবং সুসংহত করে, এই জন্য সন্ধির প্রয়োজন রয়েছে। সমাস, একাধিক শব্দকে সংক্ষেপে এক শব্দে প্রকাশ করার নিয়মকে সমাস বলা হয়। সমাস ছয়টি: তৎপুরুষ, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রী এবং অব্যয়ীভাব। সমাসের প্রয়োজনীয়তা কেন প্রয়োজন? বাক্যকে সংক্ষিপ্ত ও অর্থবহ করে তোলে বলেই সমাস প্রয়োজন। যেমন রাম গচ্ছতি বাক্যে দুটি পৃথক শব্দ, এখানে সন্ধি হয়নি রাম গচ্ছতি বাক্যটি। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন ধ্বনির মিলনে ধ্বনির পরিবর্তনের নিয়ম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। অস্তং শব্দে কোনো সন্ধি, স্বরসন্ধি, অস্তি যুগং অস্তং, স্বরসন্ধি। সন্ধির প্রয়োজনীয়তা বাক্যে শ্রুতিমধুর এবং সংহত করে। রাজপুত্র কোন সমাস? তৎপুরুষ সমাস। নীলকমলম কর্মধারয় সমাস, গঙ্গাধর বহুব্রী সমাস। আসলে এখানে সন্ধি এবং সমাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কিছু নেই। ব্যাকরণে এইভাবে একই কথার পুনরাবৃত্তি হবে বলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এইভাবে আর সাজানো হয়নি। পরবর্তী ব্যাকরণে আমরা গুরুত্বপূর্ণ তথ্য সংযোজন করব না, আমরা সরাসরি নমুনা প্রশ্নে চলে যাব। এখন আমরা কিছু, এই যে এত সময় সন্ধি এবং সমাস নিয়ে আলোচনা করলাম, পরীক্ষায় সন্ধি এবং সমাস থেকে কিভাবে প্রশ্ন হতে পারে তার কয়েকটি নমুনা প্রশ্ন আমরা এখানে সংযোজন করেছি। প্রথমে সন্ধি কাকে বলে? এখানে চারটা সম্ভাব্য উত্তর। দুই বা ততোধিক বাক্যের মিলনকে সন্ধি বলে, দুই বা ততোধিক শব্দের মিলনকে সন্ধি বলে, দুই বা ততোধিক বর্ণের বিচ্ছেদকে সন্ধি বলে, দুই বা ততোধিক ধ্বনির মিলনকে সন্ধি বলে। সঠিক উত্তর হবে দুই বা ততোধিক ধ্বনির মিলন, ঘ উত্তর হবে সঠিক। দ্বিতীয় প্রশ্ন, সমাস কাকে বলে? সংমিশ্রণকে সমাস বলে, শব্দের সংক্ষেপ রূপকে সমাস বলে, শব্দের মিলনকে সমাস বলে, ধ্বনির মিলনকে বলে। সঠিক উত্তর হবে শব্দের সংক্ষেপ রূপ মানে সংক্ষিপ্ত রূপকে সমাস বলে। 3 নম্বর প্রশ্ন, তদ যোগীন্দ্র মিলিত হলে কোন ধরনের সন্ধি ঘটে? তদ ইন্দ্র, এখানে দয় হসন্ত আছে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন। আমরা বুঝতেই পারছি এটা অবশ্যই ব্যঞ্জন সন্ধি হবে। যেমন তৎযোগীন্দ্র হলে স্বরসন্ধি হবে, ব্যঞ্জন সন্ধি হবে, বিশেষ্য সন্ধি হবে, বিসর্গ সন্ধি হবে। অবশ্যই খ নম্বর হবে উত্তর সঠিক, ব্যঞ্জন সন্ধি। দূর যোগীশ্বর মিলিত হলে কোন ধরনের সন্ধি ঘটে? দূর স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি, বিসর্গ সন্ধি। সঠিক উত্তর হবে স্বরসন্ধি। দূর যোগীশ্বর, দূরেশ্বর হবে এটা। 5, কোন কারণে সন্ধি ব্যবহার অপরিহার্য? শব্দকে আলাদা রাখতে, বাক্যকে সাবলীল সুন্দর করতে, শব্দের সংখ্যা বাড়াতে, অর্থ অস্পষ্ট করতে। সঠিক উত্তর হবে বাক্যকে সাবলীল এবং সুন্দর করতে সন্ধি ব্যবহার অপরিহার্য। সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস কোনটি নির্দেশ করে? দুটি পদ সমপর্যায়ে মিলিত হলে দ্বন্দ্ব সমাস হবে না, একটি পদ অন্যটির অধীনে থাকলে দ্বন্দ্ব সমাস হবে। পদগুলোর মধ্যে বিরতি থাকে, পদগুলোতে ধ্বনির মিল ঘটে, কোন ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস হবে? সঠিক উত্তর হবে দুটি পদ সমপর্যায়ে, তাহলে উভয় পদ প্রাধান্য হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দুটি পদ যখন সমপর্যায়ে থাকে তার মানে ক হচ্ছে সঠিক উত্তর। সমাসের কোন ধরনের মধ্যে মূল শব্দের অর্থ পরিবর্তন হয়? কোন ধরনের মধ্যে মূল শব্দের অর্থ পরিবর্তন হয়? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, উপপদ সমাস।
কোন ধরনের ক্ষেত্রে? সঠিক উত্তর হবে কর্মধারয় সমাস। সুযোগ আগতম মিলিত হলে কোন ধরনের সন্ধি ঘটে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, জঙ্ঘা সন্ধি। কোন ধরনের সন্ধি? তাহলে স্বরসন্ধি। সুযোগ আগতম, রস্যর সাথে আয়ের মিলন, তাহলে দুইটাই স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলন, সুতরাং স্বরসন্ধি। তৎপুরুষ সমাসের মূল বৈশিষ্ট্য কি? দুইটি পদ সমপর্যায়ে, এক পদ প্রধান অন্য পদ অধীন, শব্দের সংক্ষেপ ঘটে, ধ্বনির মিল ঘটে। সঠিক উত্তর হবে এক পদ প্রধান অন্য পদ অধীন। খ, বহুব্রী সমাসের বৈশিষ্ট্য কি? প্রধান পদেই অর্থ থাকে, সংযুক্ত পদ দিয়ে নতুন অর্থ সৃষ্টি, ধ্বনির মিলন ঘটে, দুটি সমান পদ মিলিত হয়। সঠিক উত্তর হবে খ, সংযুক্ত পদ দিয়ে নতুন অর্থ সৃষ্টি, অর্থাৎ তৃতীয় অর্থের প্রাধান্য পায় এখানে। 11 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের মূল বৈশিষ্ট্য কি? দুটি পদ সমপর্যায়ে মিলিত, ধ্বনির সংক্ষেপ ঘটে, একটি পদ প্রধান, নতুন অর্থ সৃষ্টি হয়। তাহলে সঠিক উত্তর হবে ক, দুটি পদ সমপর্যায়ে মিলিত। সংস্কৃত ভাষায় শব্দের মিলন ও সংক্ষেপের জন্য কোনটি প্রধান? শব্দের মিলন ও সংক্ষেপের জন্য ব্যঞ্জন সন্ধি, সমাস, স্বরসন্ধি, বিসর্গ। অবশ্যই সমাস। সঠিক উত্তর সমাস। কোন কারণে সন্ধি ব্যবহৃত হয়? শব্দকে স্বচ্ছন্দভাবে উচ্চারণ যোগ্য করতে, নতুন শব্দ তৈরিতে, অর্থ পরিবর্তন করতে, বাক্যের সংখ্যা বৃদ্ধি করতে। সঠিক উত্তর হবে শব্দকে স্বচ্ছন্দভাবে উচ্চারণ যোগ্য করতে, কর নম্বর সঠিক উত্তর। সমাসের মূল প্রয়োজনীয়তা কোনটি? দুটি শব্দের ধ্বনি মিলানো, বাক্য সংক্ষিপ্ত অর্থবহ করা, ধ্বনিগত সৌন্দর্য বৃদ্ধি করা, শব্দকে বিভাজনযোগ্য করা। সঠিক উত্তর হবে বাক্য সংক্ষিপ্ত এবং অর্থবহ করা। খ, সন্ধি ব্যবহারের উপকারিতা কোনটি? বাক্য দীর্ঘ করে, উচ্চারণের সুষ্ঠু এবং স্বচ্ছন্দ, সমাসের পরিবর্তন ঘটায়, ধ্বনির বিন্যাস ভেঙে দেয়। সঠিক উত্তর হবে উচ্চারণের সুষ্ঠু এবং স্বচ্ছন্দ তৈরি করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এত সময় সন্ধি এবং সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা যদিও আমরা বিস্তারিত করার এখানে সুযোগ নেই, তারপরে যতটা পেরেছি আমরা সন্ধি এবং সমাস বোঝানোর চেষ্টা করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় সন্ধি এবং সমাস। এই দুটো থেকে কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আপনারা যদি আমরা যেভাবে আজকে ক্লাসটা নিলাম সেই অনুসারে যদি প্রস্তুতি গ্রহণ করতে পারেন, অবশ্যই সন্ধি এবং সমাস থেকে প্রশ্নের উত্তরে কোনো ভুল হবে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলের পরীক্ষা সুন্দর হোক, সবাই ভালোভাবে পরীক্ষা দেন, এই কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ।